প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া দ্রুত অ্যাকশন হবে না কেন? ৭ বছর আগে এক পর্যবেক্ষণে উচ্চ আদালত প্রশ্ন তুলেছিলেন, প্রধানমন্ত্রীকে যদি সবকিছুতেই হস্তক্ষেপ করতে হয় তাহলে সচিবেরা আছেন কেন? প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা নিয়ে হাইকোর্টের সেই মন্তব্য প্রতীকী সতর্কবার্তা ছিল বলে মনে করা হয়। কিন্তু সময় পরিক্রমায় সেই প্রশ্ন যেন আবারও প্রাসঙ্গিক হয়ে উঠছে। মঙ্গলবার এক স্কুল ছাত্র অপহরণের পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে উদ্ধার এই ভাষ্যে প্রচারিত হওয়ার পর পুরনো বিতর্ক আবার নতুন করে সামনে এসেছে। প্রধানমন্ত্রীর নির্দেশের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে ১.৫ ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে। আর এই বয়ান ছড়িয়ে পড়তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে প্রশাসনের স্বতঃস্ফূর্ত সক্ষমতার পুরনো সেই প্রশ্ন। অপহরণ ঘটনার স্বস্তিদায়ক পরিণতি দেখে অনেকে প্রশংসা করে, তবে প্রশ্ন উঠছে যে রাষ্ট্রীয় অঙ্গগুলোর স্বাভাবিক কর্মপ্রবাহ কি কেবল শীর্ষ নির্দেশের অপেক্ষায় থাকে? অপহরণের মতো ঘটনায় স্থানীয় প্রশাসনের নিজস্ব দায়িত্ববোধ ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিত্তিতেই কি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা নয়? আরেকটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে, তা হলো বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা। ক্ষমতার শীর্ষ ব্যক্তিত্বকে মহিমান্বিত করে তোলার যে রেওয়াজ বাংলাদেশের সংবাদ মাধ্যমে দেখা যায়, তা কি আদৌ বদলাবে? স্বাভাবিকভাবেই স্কুল ছাত্র অপহরণের ওই ঘটনায় কেবল উদ্ধার অভিযানের বিবরণই সামনে আসেনি। রাষ্ট্র পরিচালনার ধরন, প্রশাসনিক জবাবদিহি এবং গণমাধ্যমের ভাষ্য সবকিছুকেই নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। ঘটনাটি মঙ্গলবার বিকেলের। প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ দপ্তর থেকে বের হচ্ছিলেন। সে সময় তথ্য মন্ত্রণালয়ের কর্মচারী খন্দকার শামীম ছেলে অপহৃত হওয়ার খবর শুনে কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢুকে পড়েন। গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে খিলগাঁওয়ে নির্মাণাধীন একটি ভবন থেকে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার করেছে পুলিশ। বেলা ২:৩০টায় স্কুল ছুটির পর কয়েকজন অপহরণকারী তাকে অপহরণ করে ৫০,০০০ টাকা মুক্তিপণ দাবি করেছিল। পুলিশ জানায়, খন্দকার শামীম সচিবালয়ে থাকাকালে ছেলে অপহৃত হওয়ার খবর পান এবং প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি জানান। এরপর প্রধানমন্ত্রী পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর পুলিশ অভিযান শুরু করে। মুক্তিপণ নিয়ে যোগাযোগের সূত্র ধরে অবস্থান শনাক্ত করে পুলিশ। পরিস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেলে বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে ছাত্রটিকে উদ্ধার করা হয়। এই ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়। প্রথম আলোর শিরোনাম ছিল, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ঢাকায় অপহরণের ১০১ ঘন্টার মধ্যে স্কুল ছাত্র উদ্ধার। বাংলাদেশ প্রতিদিন লিখছে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে উদ্ধার হলো অপহৃত স্কুল ছাত্র। যমুনা টেলিভিশনের শিরোনাম ছিল, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের ১ ঘন্টা পর উদ্ধার হলো স্কুল ছাত্র। সমকাল লিখেছে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের ১ ঘন্টার মধ্যে স্কুল ছাত্র উদ্ধার। কালের কণ্ঠের শিরোনাম ছিল, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার। এই ঘটনার প্রচার হওয়ার পর বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখান নেটিজেনরা। তারা প্রধানমন্ত্রীর কর্মতৎপরতার প্রশংসা করেছেন, পাশাপাশি প্রশাসনের এই ধরনের তৎপর কর্মক্ষমতা সবখানেই দেখানো উচিত বলে মন্তব্য করছেন। শেখ সাকিব নামে একজন ফেসবুক পোস্টে লিখেছেন, এখানে পিতার সাহস, প্রধানমন্ত্রীর উদারতা এবং পুলিশি তৎপরতা, তিনটি বিষয়ই মানবিক, সুন্দর। কিন্তু প্রধানমন্ত্রীকে কেন ফোন করতে হবে? আমার এমন রাষ্ট্র চাই যেখানে ভিকটিমের পরিবারের ফোনই যথেষ্ট হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে তৎপরতার কাজ হয়েছে, একইভাবে অন্য ঘটনায় কাজ হচ্ছে না বলেও পোস্টে দাবি করেছেন তিনি বলছেন, যখন ১ ঘন্টায় আজ উদ্ধার হয়েছে অপহৃত কিশোর, তখন নিখোঁজের ৪৬ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ দুর্গন্ধ পাওয়ার পর উদ্ধার হয়েছে ময়মনসিংহে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শেখ সাকিব লিখেছেন, প্রধানমন্ত্রী, আপনি যদি তা করতে পারতেন, কেবলমাত্র তাহলেই আপনি সফল। দেশের সব পিতা সচিবালয়ে চাকরি করে না, সভার প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাবার সাহস নাই। আমরা এমন রাষ্ট্র চাই যেখানে যার যে কাজ সে যেন তা করে, যেন সচিবালয়ের জীবনে না দেখা মানুষটিও সন্তান অপহৃত হলে অথবা পথশিশুও আইনের দৃষ্টিতে সমান সুরক্ষা ও সুবিধা পায়। তবে সব কিছুতেই প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয় কেন? ঘটনাটি ২০১৯ সালে রোজার মাসের শেষ দিকে একটি ডিপার্টমেন্ট স্টোরে অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণের একজন উপপরিচালক। পরে তাকে তাৎক্ষণিক বদলি করা হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা শুরু হলে তখনকার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তার বদলি স্থগিত করা হয়। এরপর এক রিটের উপর শুনানির সময় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের বিষয়ে প্রশ্ন তোলেন হাইকোর্টের তখনকার বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ। আদালত বলেন, সবকিছুতে প্রধানমন্ত্রীর কেন ডাইরেকশন দিতে হবে? সেক্রেটারিরা কি তাহলে তাদের পকেটে ঢুকে গেছেন? বন্ধের সময় বদলির আদেশ দিয়েছেন? লজ্জা নাই? যেখানে প্রধানমন্ত্রীর নির্দেশ পৌঁছে না, সেখানে কি হবে? বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর ধরনের মধ্যে প্রধানমন্ত্রীর কর্তৃত্বময় ক্ষমতা নিয়ে এর আগে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। তাই সরকার প্রধান কোনো আদেশ দিলে তা মুহূর্তেই বাস্তবায়ন হয়ে যায়। কিন্তু যারা ভাগ্যে এই আদেশ জোটে না, তাদের কি হবে?
সাংবাদিকতার শিক্ষক আল রাজি আলাপকে বলছেন, আমাদের এখন পর্যন্ত যে সাংবিধানিক কাঠামো আছে সেখানে প্রধানমন্ত্রী সর্বোপরি ক্ষমতার অধিকারী, বিপুলভাবে শক্তিশালী একটা মানুষ। তার কাছে যদি কেউ পৌঁছে যায় তাহলে তার সমস্যার সমাধান হওয়ার সুযোগ অনেক বেশি থাকে। স্বাভাবিকভাবেই খিলগাঁওয়ের অপহৃত শিশুর বাবা প্রধানমন্ত্রীর সন্নিকটে পৌঁছতে পারার কারণে সরাসরি হস্তক্ষেপ করেছেন তিনি। এটা হওয়া উচিত কিনা সেটা যদি আমরা বলি, যদি কেউ প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছতে পারলো তাহলে তারটা তো হলোই, কিন্তু তাছাড়াও তো এটা হওয়া উচিত ছিল। এই ঘটনায় প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক সাড়া দেওয়াকে প্রশংসা করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলছেন, ভুক্তভোগী সৌভাগ্যক্রমে প্রধানমন্ত্রীর সামনে উপস্থিত হতে পেরেছেন এবং তাৎক্ষণিকভাবে তার সমস্যার সমাধান হয়েছে, মানে বাচ্চাটা উদ্ধার হয়ে গেছে। প্রধানমন্ত্রীর সামনে যদি কখনো অন্যায় অপরাধ দেখেন তাহলে তা তাৎক্ষণিকভাবে অর্ডার দেবেনই। উনি সঠিক কাজটাই করেছেন, সঙ্গে সঙ্গে বাচ্চাটা উদ্ধার করা গেছে। প্রশাসন সবার ক্ষেত্রে সমান তৎপরতা দেখায় না বলে বহু মানুষ অভিযোগ করেন। তাই তারা প্রধানমন্ত্রীর সামনে পৌঁছাতে পারছেন না, তাদের কি হবে? সব ঘটনা তো প্রধানমন্ত্রীর সামনে আসবে না। 18 কোটি মানুষের দেশ, প্রতিদিন কত ধরনের অপরাধ হচ্ছে, সেগুলো তো প্রধানমন্ত্রীর কাছে আসা বাস্তবে সম্ভব নয়। কোনোটা যদি সৌভাগ্যক্রমে প্রধানমন্ত্রীর সামনে আসতে পারে তাহলে হয়তো তাৎক্ষণিকভাবে বিচার হবে। তিনি আরও বলছেন, আমরা প্রত্যাশা করি প্রধানমন্ত্রীর নির্দেশে যেভাবে বাচ্চাটা উদ্ধার করা হলো, প্রতিটি অপরাধের ক্ষেত্রে যেন এইভাবেই হয়। কে যেন বলতে না পারে বিচার কেঁদে কেঁদে মরেছে। তবে মিডিয়া কেন এইভাবে দেখে? সরকার প্রধান বা ক্ষমতার শীর্ষ ব্যক্তিকে মহিমান্বিত করার যে রেওয়াজ মিডিয়ায় রয়েছে তা বাংলাদেশে অনেকদিন ধরে চলমান। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় এই জন্য অনেক সাংবাদিক ও গণমাধ্যমকে সমালোচনার শিকার হতে হয়েছে। আর রাজি বলেন, মিডিয়া যেভাবে কাভার দেয় এই ধরনের ঘটনাগুলোকে একটু তো ত্রুটি থাকেই। প্রধানমন্ত্রীর পদক্ষেপ, প্রধানমন্ত্রীর সাথে সাধারণ মানুষের সংযোগ, এসব তুলে ধরার একটা চেষ্টা থাকে। কিন্তু মিডিয়া যেটা করতে পারতো, অ্যাটলিস্ট এই ক্ষেত্রে যেটা দেখেন, প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার পর একজনও আসামি ধরা পড়ে নাই। যারা অপহরণ করেছিল তারা ধরে পড়েনি। তার মানে কি, প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরেও পুলিশ আসামি শনাক্ত করতে পারে নাই? এই দিকটাও মিডিয়াতে বড় করে উঠে আসতে পারতো বলে মনে করেন তিনি। আর রাজি বলছেন, অথচ ছোট নিউজটাই বড় হয়ে গেছে। আমরা সাধারণত সাংবাদিকতায় যেটা বলি যে ব্লিড করছে, আসামি পালিয়ে যাওয়া তো সেটা দিয়ে করতে পারতো। মিডিয়ার সমালোচনা করে এই সাংবাদিকতার শিক্ষক বলছেন, আমাদের মিডিয়ায় একটা প্রবণতা আছে, তেরাঞ্জলি সাংবাদিকতা। এক্ষেত্রেও তাই হয়েছে। অবশ্যই এটার বদলে খামতির দিকটা, ব্যর্থতার দিকটা আমাদের তুলে ধরা সম্ভব ছিল।